450-তে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের দিন। সাদমান, মুশফিক, লিটনের দুরন্ত ব্যাটিংয়ে টাইগাররা রঙিন। দেশের ক্রিকেটে দুই লঙ্কানের রাজত্ব শেষ হবে কি? নয়া পরিচালক নাজমুল আবেদিন খেলাযোগের মুখোমুখি। যুব ও ক্রীড়া উপদেষ্টার 3টা সিদ্ধান্তে দেশের ক্রীড়াঙ্গনের স্বস্তি। সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় গঠিত হবে নতুন কমিটি। আর্থিক সংকটে চট্টগ্রাম আবাহনী ক্লাব কর্তৃপক্ষ তামিম ইকবালের কাছে সহযোগিতা চাইবে শিগগিরই। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সাদমান, মুশফিক, লিটন, মুমিনুলের দুরন্ত ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের 450-তে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 316 রান, মুশফিক 55 ও লিটন 52 রানে অপরাজিত। তৃতীয় দিন শেষে বাংলাদেশ 132 রানে পিছিয়ে। পাকিস্তানের প্রথম ইনিংসে সংগ্রহ 448 রান। রহমান পেয়ারের রিপোর্ট। জুমার নামাজের জন্য রাওয়ালপিন্ডি টেস্টে বিরল দৃশ্য। টেস্ট ক্রিকেটে সাধারণত 2 ঘন্টার সেশন দেখা যায়। শুক্রবার জুমার নামাজ থাকায় তৃতীয় দিনের প্রথম সেশনটি 2 ঘন্টার পরিবর্তে 3 ঘন্টা খেলা হয়। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা বেশ কঠিন। 421 রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করে টাইগাররা। 2 ওপেনার দেখাতে পারবেন তো দৃঢ়তা? তবে খুব একটা বড় হলো না উদ্বোধনী জুটি। জাকির হাসান করতে পারেননি 12 রানের বেশি। অফ স্টাম্পের বাইরে থেকে বল ঢুকছিল ভেতরে। শান্তর ব্যাটের কানা ঘেঁষে বল আঘাত হানে স্টাম্পে। 2.5 বছর পর ফিরেই সাদমানের 50। 123 বলে 50 ছুঁয়েছেন তিনি। শুরুতে 2 উইকেট হারালেও প্রথম সেশনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। সাদমান মুমিনুলের জুটিতে ফুটেছে আলোর রেখা। 75 বলে মুমিনুল হকের 50, তবে পরের বলেই আউট হয়ে যান তিনি। টেস্ট ক্রিকেটে ফেরার ম্যাচে সেঞ্চুরি করার হাতছানি ছিল সাদমান ইসলামের সামনে, কিন্তু টাইগার ওপেনার ফিরে গেলেন 7 রানের আক্ষেপ নিয়ে। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 199। দলকে নির্ভরতা দিতে পারেননি সাকিব আল হাসান, ওর ব্যাটে মাত্র 15 রান। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের মাইল ফলক ছুঁলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গত বছরের মার্চে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমের পর লিটন দাসের 50। পাকিস্তানি বোলারদের দারুণ জবাব দেয় এই জুটি। লিটন দাস বেশ আগ্রাসী। নাসিম শাহকে এক হাত নিয়েছেন তিনি। 3-4-1 ছক্কায় নাসিমের 1 ওভারেই তোলেন 18। ছক্কায় বল পাঠান স্টেডিয়ামের বাইরে, বলটাই গেছে হারিয়ে। 5 উইকেটে 316 রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এখনো 132 রানে পিছিয়ে টাইগাররা। রহমান পেয়ার, 71। দেশের ক্রিকেটে 2 লঙ্কানের রাজত্ব। গামিনী সিলভা লাপাত্তা, হাতুরু সিং এর চাকরি টিকিয়ে রেখে দেশে আসতে পারবেন কিনা সেটাও নিশ্চিত না। নতুন বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ দুজনের কাজে সন্তুষ্ট না। কোন দিকে যাচ্ছে তাদের ভবিষ্যৎ সেটাই এখন আলোচনায়। বিসিবির নয়া পরিচালক নাজমুল আবেদিন খেলাযোগে খোলামেলা কথা বলেছেন সমালোচিত 2 লঙ্কান হাতুরু সিং ও গামিনীকে নিয়ে। বিস্তারিত নাইয়ান বিন জসিমের রিপোর্টে। মাঠ থেকে ডেস্কে নিয়ে আসলে এটা আমি নিশ্চিত জানি, আমি এখনো জানি না। এবং কেন আমাকে গেম ডেভেলপমেন্ট থেকে সরানো হলো সেটাও আমি জানি না। গেম ডেভেলপমেন্টে আমি যেভাবে কাজ করছিলাম সেটা কেন সরানো হলো আমি এটা নিশ্চিত নই, এখনো নিশ্চিত নই। আমি যখন উইমেন্স উইংয়ে গেলাম সেখানেও আমি যখন পুরো জিনিসটা দেখতাম তখন একরকম ছিল। তারপর ওখান থেকে আস্তে আস্তে আমার কাজের ক্ষেত্রটাকে ছোট করে ফেলা হলো।
পেছনের সব কষ্ট ভুলে দেশের ক্রিকেটের স্বার্থে নাজমুল আবেদিন ফাহিম আবারও সেই বিসিবিতে, এবার পরিচালক হয়ে। এখনো কাজের ক্ষেত্র অর্থাৎ ডিপার্টমেন্ট বুঝে না পেলেও প্রথম দিনে বিসিবিতে অফিস করেছেন লম্বা সময় ধরে। দ্রুতই সব বৈষম্য আর অনিয়ম দূর করতে হবে। যিনি জানেন এই সময়টায় ঠিক কি করতে হবে, কারণ বোর্ডে না থাকলেও দেশের ক্রিকেট আর বিসিবিতে গত 7-8 বছরে চলা অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে সদা সরব ছিলেন নাজমুল আবেদিন। একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়ে গেছে, যেখানে ফাঁকিবাজি চলে এসছে, যেখানে ফিক্সিং চলে এসছে, যেখানে যেখানে আমরা আগে থেকে জানি কে জিতবে কে হারবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এক ওভারে কত জানি রান হয়েছে, 92, এক ওভারে 92 রান হয়েছে ইত্যাদি ইত্যাদি। সো নিয়ম নীতির বালায় নেই, হ্যাঁ, এবং এটা এটা একেবারে ওপেনলি হয়েছে। এবার সেই বৈষম্য আর অনিয়ম দূর করতেই কাজে নেমে পড়েছেন কাজ পাগল সর্বজন শ্রদ্ধেয় নাজমুল আবেদিন ফাহিম। প্রথম দিনেই অফিস শেষ করেছেন সন্ধ্যার বেশ খানিকটা পর। দেশের ক্রিকেটে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর হোম অফ ক্রিকেটের কিউরেটর গামিনী সিলভা বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার আগেই খেলাযোগে এই দুজনকে নিয়ে খোলামেলা কথা বলেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। এক যুগে একবার না একাধিকবার আপনিও কথা বলেছেন, আমরাও কথা বলেছি, বিভিন্ন টক শোতে অনেক বেশি আলোচনা হয়েছে। একটা নাম অনেক বেশি সামনে এসেছে, গামিনী ডি সিলভা, বাংলাদেশের যিনি কিউরেটর এবং গত মোটামুটি এক যুগে তিনি আসলে মিরপুরে রাজত্ব করছেন। তার যে দায়িত্বটা ছিল, আপনি তো একটা সময় আসলে কিউরেটরের ভূমিকাও ছিলেন, তো আপনি আসলে এই বিষয়গুলো আরো ভালো বলতে পারবেন। মানে তিনি কি আসলে তার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পেরেছিলেন কিনা? করেননি অবশ্যই, যে কারণে আমরা আলোচনাগুলো করেছি। গামিনী সিলভার কারণে আসলে বাংলাদেশের ক্রিকেট কতটা পিছিয়ে গেছে, এই সময় আবার তাকে দেখাও যাচ্ছে না নাকি ইদানিং? এত লম্বা সময় ধরে আমরা শুধু শুনে এসেছি, বল উঠে না, এই হয় সেই হয়, শুনে এসেছি বছরের পর বছর। ইটস অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল, অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। বাংলাদেশের অন্যান্য, আমরা যদি বিকেএসপিতে যাই সেখানে দেখি বল উঠে, তাহলে এখানে কেন বল উঠবে না? তোমার চেঞ্জ করতে হয় যদি কিছু চেঞ্জ করো। খরচ কিন্তু কম হয়নি, এখানে প্রচুর লোক, প্রচুর অনেকবার দেখেছি এই মাটি করে সেই মাটি করে, এই বদলায় না, এখন আর 1 মাস খেলা যাবে না, এখন এই হবে সেই হবে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই ব্যাপার। সেটা আমরা বিপিএলে দেখেছি, আন্তর্জাতিক ম্যাচে দেখেছি, যখন আমরা আমি অনেক সময় প্র্যাকটিস করাতে যখন ভেতরে গেছি তখনই দেখেছি, কিন্তু ব্যাটসম্যানরা বলছে না আর করবো না, বাউন্স আনইভেন বাউন্স হয়, আমি আর অসুবিধা হচ্ছে আমার, সো চলো না আমরা ইনডোরেই যাই। সো উইকেটটা নিয়ে সবসময় একটা কমপ্লেন সবসময় ছিল, এবং যেটা থাকার কথা না, কারণ লম্বা একটা সময় হলে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে উইকেটের চরিত্রটা কি, কতটুকু পানি দিতে হবে, আজকে এই উইকেটে ব্যাহতে কেমন হতে পারে না, এটা মুখস্থ হয়ে যাবার কথা, কিন্তু ওটা আমরা কখনোই দেখিনি। কিন্তু নতুন বাংলাদেশের সবাই আসলে নতুনের ছোঁয়া পাচ্ছে বা নতুন সবকিছু দেখছে নতুনভাবে। কোচিং স্টাফে একটা নতুনত্বের ছোঁয়া লাগবে, এটা আসলে সবাই খুব মন থেকে চাচ্ছেন। বা সাম্প্রতিক সময়ে যে 2টা বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হয়েছে, তারপরে আসলে চন্ডিকা হাথুরুসিংহকে আসলে অনেকেই দেখতে চান না। আমি নিশ্চিত আপনিও আসলে খুব একটা ভালোভাবে নিতে পারেননি আসলে বাংলাদেশের 2টা বিশ্বকাপে যেভাবে আসলে তাদের স্ট্র্যাটেজি ছিল সেটাকে। চন্ডিকা হাথুরুসিংহের আসলে এখন মানে ফুল স্টপ হওয়া উচিত কিনা? হ্যাঁ, আমার মনে হয় যে মানে একজন কোচের বড় কাজ হচ্ছে একটা দলকে দল হিসেবে গড়ে তোলা, এবং সেটার দিকে কতটা সফল হয়েছে এটা সন্দেহ আছে। কিন্তু আমরা দেখেছি অনেক প্লেয়ারই তার ব্যাপারে কমফোর্টেবল না, তার পাশাপাশি কমফোর্টেবল ফিল করে না। সো এটা খুব হেলদি একটা সিচুয়েশন না। একটা একটা ড্রেসিং রুম দরকার, যেখানে সবাই সবাইকে কমফোর্টেবলি সবাই সবার পাশে বসতে পারবে, সবার সাথে কমিউনিকেট করতে পারবে। সেই জিনিসটা বোধহয় হচ্ছে না। এবং আমরা একটা সিচুয়েশনে, প্লাস আমরা ওর কাছ থেকে ভালো রেজাল্টও পাইনি, কিন্তু রিসেন্টলি ভালো রেজাল্টও পাইনি। আপনি একটা উদাহরণ অলরেডি দিয়েছেন নাসুম আহমেদের কথা। দায়িত্ব নিয়ে বলতে পারি তার সঙ্গে যা হয়েছে সেটা সত্য ছিল। একই সঙ্গে এটাও দায়িত্ব নিয়ে বলতে পারি, সবশেষ যে বিশ্বকাপটা হয়েছিল অনেক ক্রিকেটারের স্বাধীনতা তিনি খর্ব করেছিলেন। ক্রিকেটারদেরকে আসলে তিনি অনেকটা কন্ট্রোল বা ডমিনেট করতে চেয়েছিলেন, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিলেন, এবং তারা কোনো একটা ডিসিশন নিলে, কোনো কারণে ভুল হলে তাদের উপর চাপ সৃষ্টি করেছিলেন। আপনার সঙ্গে তো অনেক ক্রিকেটারের উঠা বসে, এই ধরনের কথাগুলো আপনি নিশ্চয়ই শুনেছেন। এটা একটা দলের জন্য কখনোই কাঙ্ক্ষিত না, এবং আমি এই দোষটা শুধু ওকেই দিব না, এর সাথে সংশ্লিষ্ট যারা, তাকে সেই পাওয়ারটা দেওয়া হয়েছে, সেই কারণে সে করতে পেরেছে। কিন্তু কোচ নিজেকে এত উপরে রেখেছে যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে, এবং সেখানে লাইক ইউ সেড যে একটা ডমিনেটিং টেন্ডেন্সি যখন ছিল, তখন কেউ নিজেকে মন খুলে বলতে পারেনি, মন খুলে খেলতে পারেনি, সবার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করেছে। সো আমার মনে হয় এই সব কিছু মিলিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে, ইট ইজ, আমি আগে বলেছি যে ওকে হয়তো আমরা যদি এখনই সরিয়ে দিই, আমাদের হয়তো কিছু এক্সট্রা টাকা পয়সা খরচ হবে, কিন্তু ওকে যে আমরা রেখে দিই তাতে আমাদের আরও বেশি ক্ষতি হবে। নাহিয়ান বিন জসিম, ৭১।
যুব ও ক্রীড়া উপদেষ্টার 3টা সিদ্ধান্তে দেশের ক্রীড়াঙ্গনে স্বস্তি। প্যারালিম্পিক কমিটির বিদেশ ভ্রমণের পূর্বের সরকারি আদেশ বাতিল করে নতুন জিও করা হয়েছে। দেশের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আসিফ মাহমুদ। সেই সাথে ফারুক আহমেদকে বিসিবি প্রধান করায় সবাই খুশি। অর্ণব বাপির রিপোর্ট। এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ 17 বছরের অচলায়তন ভেঙে পড়েছে তারুণ্যের করাঘাতে। নানা সিন্ডিকেটের পকেটে পুরে রাখা অনিয়মগুলো যেন ভেসে যাচ্ছে হরকা বানের তোড়ে। দলীয় আশ্রয় প্রশ্রয়ে যারা এতদিন সব লুটে পুড়ে খাচ্ছিলেন, এবার সেই লুটেরাদের চোখে সর্ষে ফুল। একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে। ক্ষমতা হারানো আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে বহু লোক ফায়দা লুটেছে। ক্রীড়াবিদদের সাথে মিশে নানা সিন্ডিকেটের মোড়লদের বিদেশ ভ্রমণের তালিকাটাও তাই থাকতো লম্বা। নিয়মিত এই বিদেশ বিলাসে দেখা যেত আব্দুর রকিব মন্টু, আশিকুর রহমান মিকুদের। দেশের টাকা নষ্ট করে চলতো তাদের ক্রীড়া সফর। খেলোয়াড় কোচের সাথে তাদের জিও রেডি করে দিতে বাধ্য ছিল জাতীয় ক্রীড়া পরিষদ। সবশেষ প্যারা অলিম্পিকে অংশ নিতে 2 জন খেলোয়াড়ের সাথে কর্মকর্তা 14 জন। শিরোনামে সংবাদ প্রচার হয়, খবর চোখে পড়তেই এসেছে ব্যবস্থা। অতীতেও নানা ফেডারেশন ও সংস্থার কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে এমন বহু খবর গণমাধ্যমে এসেছে। তবে তার কোনো তোয়াক্কা করেনি স্বৈরাচারের দোসর মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা নিজ নিজ জায়গায় রাম রাজত্ব কায়েম করে রেখেছিলেন। ক্রীড়া ফেডারেশনগুলো মগের মূল্য, চলতো ভাগে যোগে লোটার খেলা। তবে এবার এইসব ক্রীড়া মাফিয়াদের গরম ভাতে ছাই। নতুন বাংলাদেশে এসব আর চলছে না। পাল্টা ব্যবস্থা নিতে 24 ঘন্টাও সময় নেননি বর্তমান ক্রীড়া উপদেষ্টা। প্যারা অলিম্পিক কমিটির পূর্বে সরকারি আদেশ বাতিল করে নতুন জিও করা হয়েছে, যেখানে 13 জনের থেকে 6 জনকে ছেটে ফেলে খেলোয়াড় সহ বহর নামিয়ে আনা হয়েছে 7 জনে। তারুণ্যের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামা নতুন ক্রীড়া উপদেষ্টা ঝেড়ে ফেলেছেন সব পুরনো ভুল। আসিফ মাহমুদ দেখিয়ে দিলেন সদিচ্ছা থাকলে যে কোনো অনিয়মের কালো হাত গুড়িয়ে দেয়া যায় নিমেষেই। একের পর এক সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। এক নোটিশেই আসিফ মাহমুদ দেশের ক্রীড়াঙ্গনকে করেছেন আবর্জনা মুক্ত। দেশের জেলা বিভাগের ক্রীড়া সংস্থা সহ সব জায়গাগুলোতে পদ আঁকড়েছিলেন আওয়ামী লীগের দোসররা। খেলাধুলার জায়গায় চলতো রাজনৈতিক আড্ডা। ক্ষমতার অপব্যবহার করে স্বজনপ্রীতি আর স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে বছরের পর বছর করে গেছেন অন্যায় অনিয়ম। পাপন, নাসির, মন্টুদের কারণে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন প্রতিভাবান, যোগ্য, মেধাবী খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকরা। দেশের খেলাধুলাকে তারা ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলে। দেশের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় নতুন কমিটি গঠন করে আলোর পথে ফেরাতে নির্দেশ দিয়েছেন আসিফ মাহমুদ। নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টার 3য় সিদ্ধান্তে খুশি দেশের সকল ক্রিকেট প্রেমী। পাপনের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। আপোষহীন যোগ্য ব্যক্তির হাতে বিসিবি, সাথে পরিচালক হয়েছেন সবার প্রিয় নাজমুল আবেদিন ফাহিম। সব মিলিয়ে নতুন দেশের ক্রীড়াঙ্গন সাজতে শুরু করেছে নতুন রূপে। আওয়ামীপন্থী বেনিয়াদের দাপটে ব্যবসায়িক প্রতিষ্ঠান আর পারিবারিক খামার বাড়ি বনে যাওয়া ক্রীড়া প্রতিষ্ঠানগুলো আবার নতুন দিনের গল্প লিখতে শুরু করেছে। যোগ্য আর মেধাবীরা আসছেন সামনের সারিতে। লুটের বিপরীতে আরো এক উজ্জ্বল দৃষ্টান্ত দাঁড়া করালেন আসিফ। নিজের প্রথম মাসের বেতনও তিনি বর্ণাঢ্যদের সহায়তায় দেয়ার ঘোষণা দিয়েছেন। অর্ণব বাপি, ৭১। প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর আশা যখন শেষ, তখন মামুনুল ইসলাম ও এমিলি শেষ মুহূর্তে দলবদল করে বাঁচিয়ে রেখেছে 35 ফুটবলারের খেলার আশা। বন্দর নগরীর দলটির পাশে আছেন সাবজয়ী ফুটবলার আমিনুল হক। ক্লাব কর্তৃপক্ষ শিগগিরই সহযোগিতা চাইতে যাবেন চট্টগ্রামের আরেক সন্তান তামিম ইকবাল খানের কাছে। মেহেদী নাইমের রিপোর্ট। অনেক বেশি, এই টিমের কোচ কিন্তু তার বাবাই ছিল। ফুটবলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করা চট্টগ্রাম আবাহনীর খেলা যখন প্রায় ডুবন্ত, তখন ব্লু পাইরেটদের ত্রাতা হয়ে এলেন জাতীয় দলের 2 সাবেক অধিনায়ক এমিলি ও মামুনুল। বাফুফেতে গিয়ে রাতে একদম শেষ মুহূর্তে করলেন দল বদল। বেঁচে গেল 35 ফুটবলার, জয় হলো ফুটবলের। মামুন আসলে হাইয়েস্ট অফিসিয়ালদের সাথে যোগাযোগ করে, সেটা রাত 10টার সময়। আপনি জানেন দল বদলের কিন্তু ডেটটা ছিল লাস্ট 12টার সময়। নাইম ভাই আপনি ভালো করে জানেন। তো সেইখান থেকে মামুনকে পরে তারা বলে যে ঠিক আছে, তোমরা যদি তোমাদের দায়িত্বে ক্লাবটা নিতে চাও তাহলে তোমরা এবছর দলটা করো। একদমই শূন্য হাতে আপনারা একটা ক্লাবের দায়িত্ব নিলেন, যেখানে ক্লাব ভাড়া আছে, মাঠ ভাড়া আছে, প্রতিদিন গাড়ি ভাড়া এবং খাবার দাবার
সেই ঝুঁকিগুলো কিন্তু থেকে যাচ্ছে, সেইটার আসলে ফান্ডিং কিভাবে হবে? আমাদের কাছে 1 টাকার ফান্ড নেই। স্পন্সরশিপ যারা যদি আমাদের পাশে না দাঁড়ায়, এই ক্লাবটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না, প্লেয়ারদের আমরা খুশি করতে পারবো না। আপনাদের 71 টিভি এবং সব মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এই ক্লাবটার পাশে দাঁড়ান, কারণ অনেক কর্পোরেট হাউস আছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে স্পন্সর করে। আমাদের ফুটবলের জন্য শুধু এই পেট্রোনাসটা যদি করেন, আমি মনে করি প্লেয়ারগুলি বেঁচে যাবে, ক্লাবটা বাঁচবে, বাংলাদেশের ফুটবল একটা সামনের দিকে গতি নিয়ে এগোবে। চট্টগ্রামের সন্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম ক্লাবের বিপদের দিনে চট্টগ্রামেরই আরেক কৃতি সন্তান তামিম ইকবাল খানের কাছে যাচ্ছেন। তামিম ইকবাল তো সবাইকে সবার পাশে দাঁড়ায়, কারণ তামিম ইকবালের দায়িত্ব অনেক বেশি। এই টিমের কোচ কিন্তু তার বাবাই ছিল, তার শ্রদ্ধেয় বাবা, চিটাং শহরের ওয়ান অফ দ্য বেস্ট কোচ ইকবাল খান আঙ্কেল, উনিই ছিল। যদি ফুটবলারদের পাশে উনি সামান্যটুকু দাঁড়ায়, আমি বলবো যে 50% রান হয়ে যাবে। স্পোর্টসম্যানের পাশে দাঁড়ায়। শেখ জামাল ও শেখ রাসেল ছাড়া 10 দলের অংশগ্রহণে হবে নতুন ফুটবল মৌসুম। চট্টগ্রামের মতো এই দুটি দল ফুটবলারদের হাতে ছেড়ে দিলে হয়তো অনেক ফুটবলারের পরিবারের খাবার যুক্ত। চট্টগ্রাম আবাহনীর স্পন্সর ম্যানেজ করতে সবসময় পাশে থাকবেন সাবজয়ী ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। যারা কোনো দল করেন না, নিউট্রাল লোক, সেই ধরনের লোককে যদি আমরা দায়িত্বে দিয়ে যদি নতুনভাবে চিটাগং আবাহনী ক্লাবটি সাজাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে সেটা সম্ভব। এবং সেই বিষয় নিয়ে আমি, যেহেতু ওরা আমাকে আজকে অবগত করেছে, সেটি নিয়ে আমি আজকে কথা বলবো বা কালকে কথা বলে তারপরে কি করা যায় সেটা ওদের সাথে আলোচনা পরামর্শ করবো। সেপ্টেম্বরে শুরু হবার কথা প্রিমিয়ার লিগ, যেখানে কোনো দল পায়নি বাংলার কাপ্তান জামাল ভুঁইয়া। দেশের সার্বিক পরিস্থিতিতে খরচ কমাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের দাবি ক্লাবগুলোর। মেহেদী নাইম, 71। জাতীয় দলের দায়িত্ব কারো জন্য আরাধ্য, কারো জন্য কর্তৃত্ব প্রতিষ্ঠার মঞ্চ। বাংলাদেশের ক্রিকেটে একের পর এক বিতর্কিত কাণ্ডে সেই জায়গা দখল করেছেন কোচ চান্দিকা হাতুরু সিং। তবে শুধু বাংলাদেশেই নয়, এবার বেলজিয়ামে দেখা মিলল আর এক হাতুরু সিং এর। জাতীয় দলের দায়িত্ব নেবার 1.5 বছরের মাথায় দেশটার ফুটবলকে যিনি এক প্রকার তছনছ করে দিয়েছেন। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। এই তো গেল বছর জাতীয় দল থেকে বাদ মাহমুদুল্লাহ, নেপথ্যে একজনের স্বেচ্ছাচারিতা। প্রতিকূল পরিস্থিতিতে শেষ তামিমের ক্যারিয়ার, পর্দার পেছনে দায়ী ওই একই ব্যক্তির অহংকার। বিশ্বকাপে সবার সামনে চড় খেলেন নাসুম, কিছু না করেও গুনলেন ক্ষোভের মাসুল। আরেক বিশ্বকাপে একাদশ থেকে তাসকিনো কাটা, ক্ষমতার গরমে সেই ব্যক্তি এবার মেজাজ হারা। এই স্বেচ্ছাচারিতা, অহংকার, ক্ষোভ আর ক্ষমতার দাপট দেখানো মানুষটি বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে। এতদিন স্পোর্টস ওয়ার্ল্ডে তাকে এক পিস ভাবা হলেও এবার বেলজিয়ামে মিলল তার ডুপ্লিকেট ভার্সন, ডমিনিকো টেডেস্কো, বেলজিয়াম জাতীয় ফুটবল দলের কোচ। নিজ দলে যিনি হাতুড়ীয় কায়দায় কায়েম করেছেন স্বেচ্ছাচারিতার রাজত্ব। হাতুড়ুর কারণে যেমন বাধ্য হয়ে অবসরে গিয়েছিলেন তামিম, ঠিক একইভাবে এবার ডমিনিকো টেডেস্কোর আচরণে নিরুপায় হয়ে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন বেলজিয়ামের নাম্বার 1 গোলকিপার থিবো কোর্তোয়া। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক বার্তায় কোর্তোয়া জানিয়ে দেন, অনেক হয়েছে, কোচ টেডেস্কোর অধীনে আর জাতীয় দলে খেলবেন না। কিন্তু প্রশ্ন হলো, ফিফা গোল্ডেন গ্লাভস জয়ী কোর্তোয়া কোন পরিস্থিতিতে দল থেকে সরে দাঁড়ালেন, আর টেডেস্কোই বা কি করেছেন? গেল বছর অক্টোবরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যান বেলজিয়ান অধিনায়ক এডেন হ্যাজার্ড। ধারণা করা হচ্ছিল হ্যাজার্ড পরবর্তী বেলজিয়ামের দায়িত্ব সামলাবেন কোর্তোয়া, কিন্তু কোচ টেডেস্কো ক্যাপ্টেন করেন ম্যান সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে। আর এরপর থেকেই শুরু হয় কোর্তোয়া টেডেস্কো দ্বন্দ্ব। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান থিবো কোর্তোয়া। কোচ ডমিনিকো টেডেস্কো চাউর করে দেন, ক্যাপ্টেন্সি না পাওয়ায় ক্যাম্প ছেড়েছেন কোর্তোয়া। তার কাছে দেশের চেয়ে অধিনায়কত্ব বড়। অবশ্য এই অভিযোগ মানতে পারেননি বেলজিয়ান কিপার, সাফ জানিয়ে দেন ক্যাপ্টেন্সি নয়, হাঁটুর ইনজুরিতেই ক্যাম্প ছেড়েছেন। সময়ের সাথে সাথে দুজনের দ্বন্দ্ব সব সীমা ছাড়ায়, যার জেরে গেল ইউরোতে বেলজিয়াম জাতীয় দল থেকে বাদ পড়েন কোর্তোয়া। তার জায়গায় নেওয়া হয় সৌদি ক্লাব আল কাদসিয়ার কিপার কোয়েন কাস্টেলসকে। তবে স্বেচ্ছাচারিতার ফল যে ভালো হয় না তা দ্রুতই টের পান কোচ টেডেস্কো। ইউরো থেকে বিদায় নেন রাউন্ড অফ 16-এ। যে বেলজিয়াম কয়েক বছর ধরে ফিফা র্যাঙ্কিং এর টপ 3-তে ছিল, তারাই এখন টেডেস্কোর ব্যর্থতায় নেমে গেছে 6 নম্বরে।
ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে কোর্তোয়া জানিয়েছেন, কোচের সাথে সাম্প্রতিক ইস্যু পর্যালোচনা করে তার পরিচালনায় বেলজিয়াম জাতীয় দলে না ফেরার সিদ্ধান্ত নিয়েছে। বেলজিয়ামের জন্য এটাই সঠিক ডিসিশন। তার প্রতি আমার আস্থার অভাব দলের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যে কোনো প্রভাব ফেলবে না বলেই আমি মনে করি। এদিকে জাতীয় দলে জায়গা না পেলেও রিয়াল মাদ্রিদের হয়ে ঠিকই আলো ছড়াচ্ছেন থিবো কোর্তোয়া। গেল জুনে লস ব্লাঙ্কোদের হয়ে দ্বিতীয়বারের মতো হাতে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। পার্থবণিক, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল ৭১ এর সাথে।